This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি9 স্পেশালে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি মঞ্জিরা। টিভি9 বাংলায় সারা দিন ভোটের অনেক খবর আমরা আপনাদের দেখাই। এতদিনে আপনি নিশ্চয়ই বুঝে গিয়েছেন যে ভোট মানে শুধু গুরুগম্ভীর লড়াই নয়, ভোটের মধ্যে অনেক মজার বিষয়ও লুকিয়ে থাকে। আজকের স্পেশাল 9-এও ভোটের এমনই একটা মজার বিষয় আপনাদের সঙ্গে ভাগ করে নেব। শুরু করব 2014 সালের একটা গল্প দিয়ে। তবে এই গল্পের বিশেষ ছবি কিন্তু আপনাদের আমরা দেখাতে পারবো না, প্রথমেই সেটা বলছি, মুখেই গল্পটা বলবো আপনাদের। 2014 সাল, দেশে মোদি ঝড় উঠতে শুরু করেছে। একাধিক দুর্নীতির অভিযোগে মনমোহন সিং এর UPA 2 সরকার বেশ ব্যাকফুটে। কংগ্রেসের জনপ্রিয়তায় কিন্তু তখন বেশ ঘাটতি। ছত্তিশগড়ের মহাসমুন্দ লোকসভা কেন্দ্র। 2014 সালের লোকসভা নির্বাচনের বিজেপির হয়ে ভোটের ময়দানে নামেন প্রাক্তন সাংসদ চন্দুলাল সাহু। তার বিরুদ্ধে কংগ্রেসের প্রার্থী প্রাক্তন মুখ্যমন্ত্রী অজিত যোগী। মনোনয়ন পর্বের শেষ হতেই অদ্ভুত একটা তথ্য সবার সামনে আসে। কি সেই তথ্য? শুনলে আপনিও চমকে যাবেন। 2014 সালের নির্বাচনে মহাসমুন্দ কেন্দ্রে মোট 11 জন চন্দুলাল সাহু ভোটের লড়াইয়ে নেমেছিলেন। একজন বিজেপির, বাকি 10 জন চন্দুলাল নির্দল প্রার্থী। কেউ ব্যাট, কেউ বল, কেউ ফ্যান, কেউ বোতল, এমন অদ্ভুত সব প্রতীক চিহ্ন নিয়ে ভোটে দাঁড়িয়ে পড়েন তারা। নির্বাচন কমিশনও অবাক, কিন্তু টেকনিক্যালি তাদের কিচ্ছু করার নেই। কেউ যদি নির্বাচনে লড়াই করতে চায় এবং সঠিক ভালো মনোনয়ন পেশ করে, তাহলে তা বাতিল করা সম্ভব নয়। বিজেপি অভিযোগ করে যে ভোটারদের বিভ্রান্ত করতে এরকমই একটা কৌশল নিয়েছে কংগ্রেস, মানে ডামি কৌশল, ডামি প্রার্থী কৌশল। একবার ভাবুন, মহাসমুন্দ কেন্দ্রের ভোটারদের কথা ভাবুন। ভোট দিতে গিয়ে তারা কি দেখলেন? তারা দেখলেন যে EVM এ শুধুমাত্র একটাই নাম, চন্দুলাল সাহু। ভোটের লড়াই হলো। বিজেপি প্রার্থী 1217 ভোটে জয় পেলেন। মজার কথা, 10 জন চন্দুলাল সাহু মোট 66,000 ভোট পেয়েছিল। আর বিজেপির অভিযোগ, কংগ্রেস ডামি কৌশলে কয়েকটা কাঁচা কাজ করে ফেলেছিল। কংগ্রেস প্রার্থীর মনোনয়নের দিনই 10 জন চন্দুলাল মনোনয়ন জমা করেছিলেন। পাশাপাশি একই সিরিয়াল নাম্বারের নোট দিয়ে সব চন্দুলাল জামানতের টাকা জমা দিয়েছিলেন। আর একটা মজার কথাও রয়েছে, এই মনোনয়ন পর্বের পর থেকে 10 জন নির্দল চন্দুলালের কোনো হদিশ পাওয়া যায়নি। মহাসমুন্দ কেন্দ্রে আদিবাসী সম্প্রদায়ের মানুষের বাস এবং অনেক মানুষের পদবি এই সাহু। কিন্তু তার মধ্যে থেকে 10 জন চন্দুলাল সাহুকে জোগাড় করে নির্বাচনে নামিয়ে দেওয়া ভারতীয় রাজনীতিতে একটা রেকর্ড বলতে পারেন, ইতিহাসও বলতে পারেন। তবে এই ট্রেন্ডটা নতুন নয়, আগেও হয়েছে, এখনো হচ্ছে। এবারে নির্বাচনেও দেখুন না, খেয়াল করেছেন? আজ বাংলার বেশ কয়েকজন চন্দুলালের কথা আপনাদেরকে বলবো। রানাঘাট কেন্দ্রে ভোট হয়ে গেছে। তবে ভোট দিতে গিয়ে জনতা কি দেখতে পেয়েছেন জানেন? 2 জন জগন্নাথ সরকার নির্বাচনের লড়াইয়ে আছেন। একজন বিজেপির প্রাক্তন সাংসদ ও এবারের প্রার্থী জগন্নাথ সরকার, কিন্তু আরও একজন জগন্নাথ সরকার আছেন। তিনি কোথা থেকে এলেন? কে তিনি? কি করেন? EVM এ তার নাম নির্দল প্রার্থী হিসেবে ঝকঝক করছে, কিন্তু ভোটের প্রচারে বা দেওয়াল লিখনে কোনো খোঁজ নেই তার। তাহলে কে ইনি? বাংলার চন্দুলাল। খোঁজ করতে করতে আমরা পৌঁছে গিয়েছিলাম রানাঘাটের বাগ আঁচড়া বাজার। বাংলার চন্দুলালের খোঁজ পাওয়া গেল সেখানে। তিনি একজন সবজি বিক্রেতা, দিব্যি দোকানদারি করছিলেন ভোটের দিনও। তা কেন হঠাৎ প্রার্থী হতে গেলেন তিনি? প্রশ্ন করতেই একটু হকচকিয়ে গেলেন লোকসভা নির্বাচনের এবারের প্রার্থী। অনেক ভাবলেন, তারপর কি বললেন শুনুন। জগন্নাথ সরকার, আমি রানাঘাট কেন্দ্রে লোকসভা কেন্দ্রে আমি নির্দল প্রার্থী দাঁড়িয়েছি। আমার বাড়ি নদিয়া জেলা,
শান্তিপুর থানা, বাগাসা, ঢাকাপাড়া। আপনি কেন ভোটে দাঁড়িয়েছেন? আমার ভারতীয় সবার অধিকার, সেই গণতন্ত্র রাষ্ট্র, আমার ইচ্ছা হয়েছে তাই দাঁড়িয়েছে। আপনি কি করেন? আমি সবজি ব্যবসা করি, সবজির দোকানে। আপনাকে কেউ ভোটে দাঁড়ানোর জন্য জোর করেছে? না না, ভোটে দাঁড়ানোর জন্য আমার কেউ কিছু বলেনি, আমার মনের থেকে ইচ্ছা হয়েছে তাই দাঁড়িয়েছে। আপনি কি করেন এখন আপাতত? আমি কাঁচামালের ব্যবসা করি, দোকানদারি করি। ইচ্ছে হয়েছে তাই দাঁড়িয়েছেন। সত্যি তো, নির্বাচনে দাঁড়ানোর অধিকার সকলের রয়েছে, কেউ সেই অধিকার কেড়েও নিতে পারে না। কিন্তু যিনি দেশ গড়ার জন্য নির্বাচনে দাঁড়িয়েছেন, তাকে নিজের নাম, কেন্দ্রের নাম এত ভেবে বলতে হয়? তাহলে জনতার কথা ভাবেন। যাই হোক, চান্দুলাল জগন্নাথকে নিয়ে প্রশ্ন করতেই বিজেপির জগন্নাথ সরকার তোপ দেখে দিলেন তৃণমূলের দিকে। সবটাই নাকি ঘাস ফুলের চক্রান্ত। তৃণমূলের এটাও একটা নোংরা খেলা। সেই তৃণমূলের সমর্থক, তাকে টাকা দিয়ে সেটিং করা হয়েছে ড্যামি ক্যান্ডিডেট, সেম নামে যদি দাঁড়ায়, তাহলে যদি জগন্নাথ সরকারের কিছু ভোট কাটা যায়, তার জন্য এক নতুন নোংরামি খেলা। কিন্তু এতে কাজ হবে না। যারা সচেতন তারা সকলেই জানে এমপি জগন্নাথ সরকার, তার প্রতীক হচ্ছে পদ্ম ফুল। তার মানে উপসংহার কি? ভোট কাটাকাটির অঙ্ক। যাই হোক, এখন আরও একটা চান্দুলালের উদাহরণ দিই আপনাদের। এই যেমন বারাসাত লোকসভা কেন্দ্র, সেখানে তো একেবারে হই হই কাণ্ড। তৃণমূল প্রার্থী, গতবারের বিদায়ী সাংসদ কাকলি ঘোষ দস্তিদার এবারেরও প্রার্থী। হঠাৎ করেই এক নির্দল প্রার্থী বারাসাত কেন্দ্রে মনোনয়ন জমা দিলেন। তার নাম কি? তার নাম কাকলি ঘোষ। তিনি আবার কে? খোঁজ শুরু হতেই জানা গেল নির্দল কাকলিকে কে বা কারা যেন অপহরণ করেছে। গত মঙ্গলবার মনোনয়ন জমা দিয়েছিলেন কাকলি, আর সেদিন রাতেই নাকি তাকে আর তার স্বামীকে কারা যেন অপহরণ করে। এই নিয়ে হাবড়া থানায় অভিযোগও দায়ের হয়। কিন্তু কয়েক ঘন্টা কাটতে না কাটতেই আবার বুধবার দুপুরে কাকলি ঘোষকে দেখা যায় জেলা শাসকের দফতরে। তারপর বেশ রীতিমতো দৌড়াদৌড়ি। মনোনয়ন জমা দিয়ে 24 ঘন্টার মধ্যে তা প্রত্যাহার করে নেন নির্দল প্রার্থী কাকলি। চূড়ান্ত অস্বস্তি। প্রশ্ন করতেই জানালেন নিজের মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন তিনি নিজেই। আপনি কি উইথড্র করে নিলেন? হ্যাঁ। কেন? আমি নিজের ইচ্ছায় উইথড্র করে নিলাম। মানে আপনাকে কাল রাত্রিরে বাইকে করে কেউ বা কারা তুলে নিয়ে গেছিল, এই অভিযোগ আপনারা করেছেন থানাতে? তুলে নিয়ে যাই, আমি বাইরে গিয়ে দেখি। হ্যাঁ, সে তো দেখবেন, কিন্তু কি হয়েছিল কি? কিচ্ছু। তাহলে উইথড্র করলেন কেন? আমার ইচ্ছা, আমি withdraw করি। আপনাকে কেউ অপহরণ করেছিল কি? না, আপনি নিজের ইচ্ছায় উইথড্র করে নিলেন? বেশ, মনোনয়ন প্রত্যাহার করলেন, কিন্তু তাহলে মনোনয়ন জমা দিলেনই বা কেন, আর প্রত্যাহার করলেনই বা কেন, তা নিয়ে কিন্তু একটা ধোঁয়াশা রয়েই গেল। অনেকেই অভিযোগ করছে তৃণমূল প্রার্থীর সঙ্গে নামের মিল থাকায় শাসক দল নাকি মনোনয়ন প্রত্যাহার করতে তুমুল চাপ সৃষ্টি করেছে। কিন্তু কাকলি নিজে মুখে কিছুই বলেননি। বাড়ির মেয়ে বাড়িতে ফেরায় অবশ্য হাবড়ায় একটা স্বস্তি আসে। বারাসাতের মতো একই নামের দামি প্রার্থী আরও আছে। কাঁথি কেন্দ্র, জোড়া উত্তম বারিক, একজন তৃণমূলের আর একজন নির্দল প্রার্থী। লোকসভা ভোটের সঙ্গেই বরানগরে বিধানসভার উপনির্বাচন, বেশ টান একটা লড়াইয়ের ইঙ্গিত কিন্তু এই বরানগরেও পাওয়া যাচ্ছে। বিজেপির সজল ঘোষ আর তৃণমূলের শান্তিকা বন্দ্যোপাধ্যায়, সিপিএমের তন্ময় ভট্টাচার্য, এই তিন প্রার্থীর মধ্যেই মূল লড়াই। সেই মতোই দেওয়াল লিখন, প্রচার, মিটিং, মিছিল সবই দেখতে পাচ্ছেন। কিন্তু এর মধ্যেই নতুন এক সজল ঘোষের উপস্থিতি নিয়ে এক প্রস্তুত নাটক। আর এক ডামি, আর এক চান্দুলাল, মানে বাংলার চান্দুলাল। নির্দল সজল ঘোষ। খোঁজ করে আমরা পৌঁছে গেলাম তার বাড়িতে। প্রার্থী বলে কথা, কি ভাবছেন এলাকা নিয়ে জানা তো দরকার না? কিন্তু সজলের দেখা পাওয়া গেল না। তার বাড়ির দেওয়ালে তৃণমূল প্রার্থীর দেওয়াল লিখন। প্রার্থীর ভাই বললেন দাদার সঙ্গে খুব একটা সম্পর্ক নেই, তাই ঠিক জানেন না কি বিষয়। তাই আমার সঙ্গে দাদার সঙ্গে সেরকম কোনো সম্পর্কও নেই বলতে গেলে, ঠিক আছে। তা আমি এই ব্যাপারে কিছুই বলতে পারবো না। আমার দাদার ব্যবসা, আমার দাদা কাজ করে অন্য জায়গায়, দাদা নিজেরটা নিজে নিয়ে থাকে, আমি আমারটা নিয়ে থাকি। আমাদের পুরোপুরি টোটালি সংসারটাই গাড়ি আলাদা। তাহলে কে যে কি জানেন, খুব কঠিন প্রশ্ন। বিজেপির সজল ঘোষ বলছেন মানুষকে বিভ্রান্ত করতেই নাকি তৃণমূলের এই চক্রান্ত।
তো এরা ছেলে মানুষের মতন, মানুষকে এরা ভাবে মূর্খ, যে আমি সজলকে দিতে গিয়ে কিছু ভোট ওই সজলে চলে যাবে। এরা মূর্খ, মানুষকে এরা মূর্খ ভাবে, আসলে হেরে যাবে এটা ওরা বুঝেছে, মরিয়া হয়ে গেছে। কোনোভাবে যদি কিছু ভোট এদিক ওদিক করা যায়, যেমন ডোবার সময় খড়কুটো ধরে না, এই সজলকে ধরেছে ওটা খড়কুটো। এই তো নাম বিভ্রাট, এই নাম বিভ্রাট দেখে কয়েকটা ঘটনা মনে পড়ে যাচ্ছে। এই যেমন ধরুন আইপিএল দেখছেন নিশ্চয়ই সকলেই। পাঞ্জাব কিংসের শশাঙ্ক সিং এর পারফরমেন্স এবার কিন্তু বেশ নজর কাড়া। বেশ কিছু দারুণ ইনিংস খেলে দলকে একাধিক ম্যাচও জিতিয়েছেন তিনি। কিন্তু এই শশাঙ্ক সিংকে কিন্তু পাঞ্জাব দলে নিতে চায়নি। পাঞ্জাব দলে নিতে চেয়েছিল অন্য একজন শশাঙ্ক সিংকে। নাম বিভ্রাটে এই শশাঙ্ক পাঞ্জাব দলে চলে আসেন। এক নাম, তাতেই বিভ্রান্তি। যদিও ফলটা খুব একটা খারাপ হয়নি, কিন্তু আইপিএল ফ্র্যাঞ্চাইজি যখন ভুল করতে পারে তখন একজন সাধারণ মানুষ, মানে সাধারণ ভোটার, তিনিও তো ভুল করতে পারেন। শশাঙ্ক যেমন নিজেকে প্রমাণ করছেন, প্রার্থীদেরও তো দায় থাকে নিজেদের প্রমাণ করার। অনেক ক্ষেত্রে কিন্তু এই ধরনের একই নামের অন্য দলের বিরোধী পক্ষের প্রার্থী দেয়া বুমেরাং হিসেবেও কাজ করতে পারে। অর্থাৎ মানুষ সেই রাজনৈতিক দলকে খুব বেশি বিশ্বাস নাও করতে পারেন যারা এই ধরনের কাজ খুব বেশি করে করছেন, যারা নির্বাচনের যে মূল্য তার বদলে নির্বাচনী কৌশলকেই বেশি গুরুত্ব দিচ্ছেন। সুতরাং সমস্ত রাজনৈতিক দলেরই উচিত যে ইলেকটোরাল লিটারেসির যে ব্যাপারটা, যে বিষয়টা দেশের গণতন্ত্রকে এগিয়ে নিয়ে যায়, তাকে সম্মান করা। তবে দামি খেলা এখানেই শেষ হচ্ছে না। এক নামের একাধিক প্রার্থী, এই কৌশলের পাশাপাশি আছে সাদা মাটা নির্দল প্রার্থী দাঁড় করানোর বিষয়টা। এবারের ভোটেও এমন উদাহরণ আছে। এই যেমন যাদবপুর লোকসভা কেন্দ্র, এখানে 3 জন নির্দল প্রার্থীর খোঁজ পাওয়া গেছে। অরুণ সরকার, শঙ্কর মণ্ডল এবং অবনী কুমার মণ্ডল এই প্রার্থীরা। এরা নাকি দামি হিসেবে রীতিমতো অভিজ্ঞ। অরুণ সরকার 2021 বিধানসভায় সোনারপুর দক্ষিণ কেন্দ্রে দামি প্রার্থী হয়েছিলেন। অবনী কুমার মণ্ডল 2016 বিধানসভায় ভাঙড়ে বিজেপি প্রার্থী ছিলেন। আমরা যোগাযোগ করেছিলাম অবনী কুমার মণ্ডলের সঙ্গে। তার আরও একটা পরিচয়, যাদবপুর সাংগঠনিক জেলার বিজেপির সহসভাপতি। এই কেন্দ্রে বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায় বলেই সবাই জানেন। তাহলে আরেক বিজেপি নেতা প্রার্থী হলেন কিভাবে? অবনীবাবু কি দল ছেড়ে দিয়েছেন? না, দল ছাড়েননি। তাহলে 2013 সালে আমি বিজেপিতে জয়েন করি। এবারে লোকসভা নির্বাচন যখন ঘোষণা হলো, হয়ে আমি হঠাৎ করে ইচ্ছে হলো যে দেখি লোকসভাটা তো আমার এখনো কোনো দাঁড়ানো হয়নি, সেই হিসেবে দাঁড়িয়ে পড়লাম। ভোট কাটাকাটি বা অন্য কোনো বিষয়ের কারণ? দেখুন, সেরকম তো এখনও তো ঠিক হয়নি। আমি নির্দল, তো আমি তো আর বিজেপির প্রার্থী নই, তো সেই জন্যে এই ব্যাপারে মানে বেশি কিছু বলবো না। কি অবাক করা যুক্তি ভাবুন তো। লোকসভা ভোট কেমন জিনিস সেটা দেখতে নিজের দলের প্রার্থীর বিরুদ্ধে ভোটে দাঁড়িয়ে পড়লেন। যুক্তিটা একটু কেমন লাগছে না? এই কেমন যুক্তি থেকে মুখ বাঁচাতেই না হয় বোধহয় নামটা শেষমেশ প্রত্যাহার করে নিয়েছেন অবনীবাবু। এক নাম একাধিক প্রার্থী মানুষের মনে বিভ্রান্তি তৈরি করে, কিন্তু ডামি হিসেবে একাধিক নির্দল প্রার্থী দেওয়ার কারণটা কি? রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন যে বুথ এবং গণনা কেন্দ্রে শক্তি বৃদ্ধি করতেই এই কৌশল নেয় রাজনৈতিক দলগুলো। ক্যান্ডিডেট দেওয়ার যে বেসিক উদ্দেশ্য সেটা হচ্ছে যে নির্বাচনী বুথের মধ্যে নিজের এজেন্টের সংখ্যা ছদ্মবেশে বাড়ানো, তাতে বুথের মধ্যে যে দখলদারি, যে দাপট বা সম্ভাব্য যাকে ভয় পাচ্ছি যে রাজনৈতিক দলকে বা তার এজেন্ডাকে, সেই এজেন্টকে কোণঠাসা করা বা বার করে দেওয়ার জন্য পেশি শক্তি বাড়ানো যায়। একই সাথে যেটাকে আমরা চট করে বুঝতে পারি না, কারণ আমরা চোখের সামনে দেখতে পাই না, যখন কাউন্টিং চলে সেই কাউন্টিং এজেন্টেও কিন্তু সংখ্যা বাড়িয়ে নেওয়া যায়। রোমিও অ্যান্ড জুলিয়েট নাটকে শেক্সপিয়ার লিখেছিলেন ওয়ার্ডস ইন আ নেম, বাংলা করলে দাঁড়ায় নামে কি আসে যায়। কিন্তু ভোটবঙ্গের রঙ্গচিত্রে নাম যে কতটা দামি তা হারে হারে টের পাচ্ছেন অনেক ভোটার। সৌজন্যের দামি আর নির্দল প্রার্থী 4 দফা ভোট হয়ে গেছে, আর 3 দফা এখনো বাকি। তাই ইভিএম এর সামনে দাঁড়িয়ে বিভ্রান্ত হবেন না। আপনার পছন্দের প্রার্থীকে সব দেখে বেছে নিন আর ভোটটা দিন।
আপাতত স্পেশাল এ পর্যন্তই। আরো খবর নিয়ে ফিরছি একটা ব্রেকের পর, সঙ্গে থাকুন।